কেন জলহস্তির জন্মের মাত্র 40 সেকেন্ডের মধ্যেই মা জলহস্তি তার সন্তানকে পানি থেকে ওপরের দিকে ছুঁড়ে মারে? কলডিয়ার পাখি শিকারের সামনে নিজের ডানা ভাঙার অভিনয় কেন করে? পশু পাখিদের মধ্যে অনেক প্রজাতি অদ্ভুত সব আচরণের জন্য বেশ পরিচিত। বসবাস, খাবার অভ্যেস, সঙ্গী খোঁজা, প্রজনন রীতি, নানা কারণে প্রজাতি ভেদে অদ্ভুত সব আচরণ করে থাকে তারা, যা সবাইকে বেশ অবাক করে। নাম্বার 1, জলহস্তি। 40 সেকেন্ডে আপনি কি একটি গাছে পানি দিতে পারবেন? তাতেও তো অনেক সময় লেগে যাবে। সেখানে জলহস্তির নবজাতক সন্তানের হাতে নিজের জীবন বাঁচানোর জন্য মাত্র 40 সেকেন্ড থাকে। জলহস্তির সন্তান যখন পানিতে জন্ম নেয় তখন 40 থেকে সর্বোচ্চ 1 সেকেন্ড জলহস্তির সন্তান নিজের শ্বাস আটকে রাখতে পারে। এর বেশি হলে সে মারা যায়। তার মা সন্তান জন্মানোর পর সন্তানকে কয়েক সেকেন্ড পর পর পানির উপরের দিকে ঠেলে দেয়, যাতে জলহস্তি তার সন্তানকে বাঁচাতে পারে। 5 মিনিট পর বাচ্চাটি দাঁড়াতে পারে কিন্তু সাঁতার কাটতে পারে না, কিন্তু মা সন্তানকে সাঁতার কাটা শেখায়। এত বড় প্রাণী হওয়া সত্ত্বেও এরা খুব দক্ষ সাঁতারু এবং পানির নিচে এরা 5 মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে। পানির নিচে ডুব দিলে এদের নাক এবং কান অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, যাতে করে পানি নাক এবং কানে না ঢুকতে পারে। নাম্বার 2, মাকড়সা। মিলনের পর্বে কিংবা পরে সঙ্গীকে ভক্ষণ করার প্রথা পতঙ্গ জগতে বেশ সাধারণ ঘটনা। বিশেষ করে স্ত্রী পতঙ্গগুলো পুরুষ সঙ্গীদেরকে খেয়ে ফেলে মিলনের সময়কালে কিংবা মিলন করার ঠিক পরপরই। কিন্তু সবকিছুর ওপরেই তো নিজের জীবন, আবার বংশ বৃদ্ধি বা রক্ষাও তো করতে হবে। তাই জীবন বাঁচাতে পুরুষ পতঙ্গগুলো বেছে নেয় অভিনব পন্থা। ইউরোপিয়ান মেন্টিস প্রজাতির পুরুষেরা মিলন শেষে একদম নিথর হয়ে যায়। স্ত্রী সঙ্গী যেন তাকে খেয়ে না ফেলে এজন্য ভুয়া মৃত্যুর অভিনয় করতে হয় তাদের। একই বৈশিষ্ট্য হরহামেশা দেখা যায় মাকড়সাদের জগতেও, তবে একটু ভিন্নভাবে, এবং এটি এদের দারুণ কৌশলী বৈশিষ্ট্য। নার্সারি ওয়েব মাকড়সা গোত্রের পুরুষেরা তাদের সম্ভাব্য সঙ্গীকে আগে একটি পতঙ্গ উপহার হিসেবে দেয়, যেন স্ত্রী সঙ্গী মিলনের সময় একটু নমনীয় থাকে। উপহার গ্রহণ করে পুরুষ সঙ্গীর দেওয়া পতঙ্গটি যদি স্ত্রী মাকড়সাটি খেতে শুরু করে, তাহলে পুরুষ মাকড়সাটি তার কাজ অব্যাহত রাখে। কিন্তু স্ত্রী মাকড়সা যদি পতঙ্গটি খাওয়া শুরু না করে, তাহলে সাথে সাথে পুরুষটি শেষ নিঃশ্বাস ত্যাগের অভিনয় করে পড়ে থাকে। কিছু সময় পর যদি স্ত্রী সঙ্গী উপহারটি গ্রহণ করে উদর পড়তে শুরু করে, ঠিক তখনই যেন আবারও জীবন ফিরে পায় পুরুষ মাকড়সা। এরপরে সাথে সাথে উদ্দেশ্য সাধনে ব্যস্ত হয়ে পড়ে পুরুষ সঙ্গীটি। নাম্বার 3, জেব্রা ফিঞ্চ পাখি। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক পাখি বিশেষ ক্রিয়াকলাপ করে, তবে নারী জেব্রা ফিঞ্চ পাখির একটি স্বভাব বেশ অদ্ভুত। তাদের সঙ্গী দেখতে খারাপ হলেই রহস্যময় ভাবে এরা বড় বড় ডিম দেয়। অস্ট্রেলিয়া মহাদেশীয় অঞ্চলে জেব্রা ফিঞ্চ পাখির বসবাস। সাধারণত একই স্থানে অনেকগুলো জেব্রা ফিঞ্চ বাসা বাঁধে। এরা বিশ্রাম করা ও প্রজননের ভিন্ন ভিন্ন বাসা তৈরি করে। এই পাখির ক্ষেত্রে সব থেকে অদ্ভুত বিষয় হলো এদের কিছু প্রজাতির প্রজনন রীতি। একটি গবেষণা অনুযায়ী নারী জেব্রা ফিঞ্চ পাখিটি তার সঙ্গীকে দেখতে খারাপ হলে বাচ্চার জন্য চিন্তায় পড়ে যায়, কারণ সে চায় না তার ছানাগুলো দেখতে কুরূপ হোক। আর এ কারণেই নারী জেব্রা ফিঞ্চ অতিরিক্ত ডিম্বাশয় এবং ভিটামিন দিয়ে তুলনামূলকভাবে বড় বড় ডিম দেয়, যাতে বাবার শরীরের ঘাটতিগুলো পূরণ করে ছানাগুলো দেখতে সুন্দর হয়। তবে দেখতে খারাপ হলেও এই পাখি সঙ্গীকে ছেড়ে চলে যায় না কখনো। এরা সাধারণত এক সঙ্গীর সঙ্গেই সারা জীবন কাটায়। নাম্বার 4, কিলডিয়ার। কিলডিয়ার পাখিগুলো বেশ চালাক। কোনো শিকারী প্রাণী এদের বাসায় আক্রমণ করার চেষ্টা করলে এরা এদের অভিনয় গুণ প্রদর্শন করে। এ সময় এরা শিকারী প্রাণীকে আকৃষ্ট করার জন্য ডানা ভাঙা পাখির অভিনয় করে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। কিলডিয়ারের এই অভিনয় দেখে শিকারী প্রাণী লোভে পড়ে যায়। ডানা ভাঙা পাখি ধরা সহজ মনে করে শিকারী প্রাণী এদের পেছনে ছুটতে থাকে। কিলডিয়ার এভাবে অভিনয়ের মাধ্যমে এদের বাসা রক্ষা করে। নাম্বার 5, ক্লার্কস নাটক্র্যাকার। যদি বুদ্ধিমান ও ভালো স্মরণ শক্তি সম্পন্ন কোনো পাখির কথা বলা হয়, তাহলে ক্লার্কস নাটক্র্যাকারের নাম আসবে। এই পাখিগুলো প্রতি বছর 10,000টি স্থানে নিজেদের খাদ্যশস্য মজুত করে রাখে, আর কোথায় কোথায় শস্যগুলো রাখা আছে সেগুলোও তারা ঠিক মনে রাখতে পারে। বছরখানেক পরও তারা তাদের ওই খাবারগুলো বের করে খায়। এমন বৈশিষ্ট্য খুব কম পাখির মধ্যেই দেখা যায়। আমরা মানুষেরাও তো এত কিছু মনে রাখতে পারি না, কিন্তু এরা পারে।
নাম্বার 6, অপোসাম। আমেরিকান অপোসাম অর্থাৎ ডিডলফিস ভার্জিনিয়ানা আমেরিকার এক ধরনের স্তন্যপায়ী প্রাণী, যারা মূলত বৃক্ষজীবী। নিখুঁত মৃত্যুর অভিনয়কে তারা নিয়ে গেছে শিল্পের পর্যায়ে। পুরো প্রক্রিয়া এতটাই নিখুঁত যে প্রাণীদের মারা যাওয়ার অভিনয়কে অনেক সময় প্লেইং পোসাম নামেও অবহিত করা হয়। অপোসামদের জীবন যখন হুমকির মুখে পড়ে, তখন তারা দারুণ একটি অভিঘাত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। শুরুতে তাদের হৃৎপিণ্ডের স্পন্দন ও শ্বাস প্রশ্বাস যথাসম্ভব কমে আসে। এক পর্যায়ে তারা অজ্ঞান হয়ে পড়ে এবং মৃতদেহের মতো শরীর শক্ত হয়ে যায়। বাহ্যিকভাবে এরকম একটি অপসামকে দেখে মৃত বলেই মনে হবে। এটুকু যথেষ্ট হলেও পুরো ব্যাপারটিকে একদম নিখুঁত করতে প্রাণীগুলো আরো একটি কাজ করে। নিজেদের পায়ুপথ গ্রন্থি থেকে এক ধরনের তরল নির্গত করে অপসামরা, যেটির গন্ধ একদম হুবহু প্রাণীদের মৃতদেহ থেকে আসা গন্ধের মতো। এই অবস্থায় তারা প্রায় টানা 4 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। যেহেতু বেশিরভাগ শিকারী প্রাণী মৃত এবং পচে যাওয়া দেহ এড়িয়ে চলে, তাই অপসামদের এই ভুয়া মৃত্যুর অভিনয় কতটা কাজের তা বলা বাহুল্য। নাম্বার 7, টি ফ্রগ। ক্যাপ্টেন আমেরিকা মুভিতে আমরা একদম শেষের দিকে দেখেছি ক্যাপ্টেন প্রায় 70 বছর ঘুমিয়ে থাকে, আগের মতো চেহারা নিয়ে ওঠে, আর তার চেহারায় কোনো পরিবর্তন হয় না। এমনকি তার শরীরের শক্তিও আগের মতোই থাকে। বাস্তবে এমন হওয়া একেবারেই অসম্ভব, কিন্তু এক ধরনের ব্যাঙ এই অসম্ভবকে সম্ভব করেছে। এই প্রজাতির ব্যাঙের নাম ট্রি ফ্রগ বা গেছো ব্যাঙ। এই ব্যাঙ মারাত্মক ঠান্ডা গরমের সময় পার করার সময় একটি বিশেষ উপায় তৈরি করে। প্রতি বছর শীতের আগে এই ব্যাঙগুলো জলাশয়ে নেমে পড়ে এবং পানির সাথে বরফ হয়ে যায়। বরফ হওয়ার পরে ব্যাঙ কিন্তু মারা যায় না, শুধুমাত্র তার দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এ সময় তার শরীরের চর্বির আস্তরণ তার শরীরের শক্তির যোগান দেয়। এরপর যখন আস্তে আস্তে গরমকাল শুরু হয়, ঠিক তখনই এরা আবার জলাশয় থেকে বেরিয়ে আসে। ইউনিভার্সিটি অফ অ্যালাক্সার এক রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে এই ব্যাঙগুলো -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও প্রায় 6 মাস পানির নিচে টিকে থাকতে পারে। এই তাপমাত্রায় যে কোনো প্রাণীর শরীরের কোষ ধ্বংস হয়ে গেলেও এই ব্যাঙটি কোনো এক অজানা প্রক্রিয়ায় তার কোষকে টিকিয়ে রাখতে পারে। তবে বিজ্ঞানীরা বলেন মূলত এই সময়ে ব্যাঙের শরীরের কোষগুলো গ্লুকোজ নিঃসরণ করে, যার কারণে কোষগুলো এত সহজে মরে না। আর এ কারণেই গেছো ব্যাঙ 6 মাস ধরে পানির নিচে দিব্যি ডুব দিয়ে থাকতে পারে। নাম্বার 8, পিঁপড়া। পিঁপড়ারা একটি কলোনিতে একত্রিত হয়ে বসবাস করে। কোনো পিঁপড়া মারা গেলে তার সঙ্গীরা তার লাশ নিয়ে দূরে ফেলে দিয়ে আসে। অনেকেই এক্ষেত্রে বলে উঠতে পারে, দেখো দেখো কি বুদ্ধিমান, ওরা জানে সেই লাশ ওদের মাঝে রাখলে তা থেকে রোগ জীবাণু ছড়াতে পারে, তাই তারা সেটা দূরে ফেলে দিয়ে আসে। কিন্তু আসলে কি তাই? পিঁপড়া মারা গেলে তাদের শরীর থেকে এক প্রকার রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যার নাম ফিউনারেল ফেরোমন, যার গন্ধ পেলে পিঁপড়ারা মৃত পিঁপড়াকে দূরে নিয়ে ফেলে আসে। বিজ্ঞানীরা ওই রাসায়নিক দ্রব্যকে সিনথেসাইজ করে জীবিত একটি পিঁপড়ার ওপর 1 ফোঁটা ফেলে দিয়েছিল। ফল যেমনটা ভাবা হয়েছিল তেমনটা হয়। পিঁপড়ারা ওই জীবিত পিঁপড়াকেই তুলে নিয়ে দূরে ফেলে দিয়ে আসে। অর্থাৎ কিছু প্রাণীরা অনেক সময় মানুষের মতো আচরণ করে, তবে তার মানে এই না যে আসলেই মানুষের মতো তারা চিন্তা করে। কিন্তু এটিও অস্বীকার করা যাবে না যে কিছু কিছু প্রাণী আসলেই কিছু দিক থেকে মানুষের থেকেও দারুণ চিন্তা করে। নাম্বার 9, মৌমাছি। মৌচাকে আক্রান্ত লার্ভা ফেরোমনস নামক এক প্রকার রাসায়নিক নির্গমন করে। প্রাপ্তবয়স্ক মৌমাছিরা এই ফেরোমনের গন্ধ শনাক্ত করতে পারে। গন্ধ পাওয়া মাত্র আক্রান্ত লার্ভাকে চাক থেকে সরিয়ে ফেলা হয়, ফলে পুরো কলোনি ইনফেকশন থেকে রক্ষা পায়। মৃত সদস্যের সবসময় চাক থেকে দূরে সরিয়ে ফেলা হয় যেন ইনফেকশন না ছড়ায়। নাম্বার 10, গুবরে পোকা। আপনি কি জানেন কোনো কোনো গুবরে পোকাকে গোরখাদক পোকাও বলা হয়? এরা তাদের আশেপাশের কোনো কীটপতঙ্গের মৃতদেহ দেখতে পেলে কবর খুঁড়ে সেটিকে সমাধিস্থ করে ফেলে। সন্তান এবং পরিবারের সদস্যদের জন্য ওইসব কীটপতঙ্গদের মৃতদেহ খাদ্য হিসেবে মজুত করার জন্যই তারা এই পদ্ধতি অনুসরণ করে। পোকার মধ্যেও যে মায়ের মমতা বা পিতৃসুলভ আচরণ আছে, গুবরে পোকা তারই উদাহরণ। যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্ক গুবরে পোকার আচরণ বিশ্লেষণ করে দেখা গেছে, যখন স্ত্রীলিঙ্গের গুবরে পোকা গর্ভধারণ করে তখন পুরুষ পোকাটি বাসস্থানের একটি জায়গায় লার্ভা এবং কবর দেওয়া খাদ্য মজুদের জন্য ছেড়ে আসে। স্ত্রী পোকাটি যেন ডিম পাড়ার সময় যথেষ্ট জায়গা পায় এবং হাঁটাচলা করতে পারে, সেজন্য পুরুষ গুবরে পোকার এই আত্মত্যাগ। আবার যখন ডিম ফুটে বাচ্চা বেরোয়, নবজাতক বাচ্চাও তার বাবা মার সাথে সামাজিক ও সন্তান সুলভ আচরণ করে। বাচ্চাগুলোর ক্ষুধা পেলে তারা তাদের ছোট্ট পা দিয়ে বাবা মায়ের পায়ে সুরসুরি দেয়। এই সুরসুরির সংকেত পেয়ে সন্তানের মুখে তৈরি করা খাবার তুলে দেয় বাবা অথবা মা পোকাটি। এই যে সন্তানের প্রতি সামান্য গুবরে পোকার ভালোবাসা, তার পেছনেও কাজ করেছে অক্সিটসিন, যাকে লাভ হরমোনও বলা হয়। Hey, what's up everyone?
পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে ভালোবাসা মানুষের ব্রেইন এবং শরীরকে কিভাবে পরিবর্তন করে দেয়। সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। নানা প্রাণীর বৈশিষ্ট্য যাই হোক না কেন, শুধু মানুষেরাই নিজের বিবর্তনীয় ইতিহাসে প্রকৃতিতে টিকে থাকার প্রয়োজনে উপযুক্তভাবে নিজেদের চিন্তা করার ক্ষমতা উন্নয়ন ঘটাতে পেরেছে। মানুষের মস্তিষ্ক অন্য সকল প্রাণী হতে উন্নততর, তবে এর প্রয়োগ কি আমরা আদৌ কখনো দেখাতে পেরেছি? আমরা মানুষেরাই নিজেদের প্রয়োজনের তাগিদে অন্যান্য প্রাণীদের আবাসস্থল তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছি। আমাদের কারণেই প্রকৃতি থেকে তাদের খাদ্য সামগ্রীর পরিমাণও ধীরে ধীরে কমে যাচ্ছে, যা তাদেরকে ঠেলে দিচ্ছে বিলুপ্তির পথে। নিজেদের উন্নত মস্তিষ্কের কারণে সৃষ্ট ইগো নিয়ে চলা নয়, আমাদের উচিত আমাদের কাজের মাধ্যমে নিজেদের উন্নত মস্তিষ্কের পরিচয় দেওয়া। কারণ প্রকৃতির দৃষ্টিকোণ থেকে আমরা 8-10টি সাধারণ প্রাণীর মতোই প্রাণী জগতের একটি সদস্য মাত্র। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।